এবারে শুনবেন প্রৌঢ়তা। কাঁচের স্লাইড সরিয়ে মেয়েটি এক লাফে দোকানের ভেতর ঢুকে পড়বে অসিত প্রামাণিক ভাবতেই পারেনি। দুপুরবেলা তেমন খদ্দেরের ভিড় থাকে না, আজও নেই। দোকানের চেয়ারগুলোর পেছনে রাখা বেঞ্চে বসে খবরের কাগজটি কেবল হাতে নিয়েছে, দরজার দিকে মুখ দিয়ে বসে। তার বয়সে একজন খদ্দের দাড়ি চাচাতে এসেছিলেন, তাকে নিমাইয়ের হাতে দিয়ে দিয়েছে। নিমাই শেভ করা শেষ করে তার শরীর মালিশ করে দিচ্ছে। ভদ্রলোক চোখ বুজে রয়েছেন, দেখে মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছেন। অনেকে এমন অবস্থায় নাক ডাকতে শুরু করেন। আশেপাশের অন্যান্য দোকানেও ক্রেতা না থাকায় তেমন হই হুল্লোড়ও শোনা যাচ্ছে না। দু একজন মাঝে মধ্যে ক্রিকেট নিয়ে কথা বলছে, তাও ম্রিয়মাণ। তার সেলুনে সাধারণত মহিলারা আসেন তাদের ৭-৮ বছরের ছেলেদের চুল কাটাতে, তবে মায়েরা এমন দুপুরে কেউ আসেন না। পরন্ত বিকেল তাদের জন্য সুবিধের সময়। বড়শি ছোড়ার সময় ছিপ যেমন ঝাঁপ দিয়ে পানির দিকে সাঁই করে ধেয়ে যায়, মেয়েটিও ঠিক তেমন করেই তার দোকানে ঢুকল। প্রস্তুত ছিল না অসিত। ১২ বছর ধরে সে এই দোকান চালাচ্ছে। এই প্রথম এই বয়সের একটি মেয়ে তার দোকানে এলো, তাও আবার ঝম করে লাফিয়ে। ভালো করে তাকিয়ে দেখার আগেই মেয়েটি রিনিঝিনি কণ্ঠে জানতে চায়, মামা, আপনার এখানে চুল কাটানো যাবে তো? এবার একটু ভালো করে তাকায় অসিত। ধোঁয়ার কুণ্ডুলির মতো ঝাঁকড়া চুল, ঝুলে থাকা কুণ্ডলিগুলো লম্বা কানের দুলের মতো লাফাচ্ছে। চুলের ওপর ভাগে হালকা ব্লিচ করা, সাদাটে শ্যামলা গায়ের রং, নীল রঙের প্যান্টের সঙ্গে আসমানি ফতুয়া। ওড়না নেই, উঁচু বুকটি প্রায় তার দিকে সাপের মতো ফনা তুলে আছে বলে মনে হয়। কোনো দিঘির টলটলে পানির নিচে যেমন শ্যাওলার ছায়া দেখা যায়, তেমনটি মেয়েটির ফতুয়ার নিচে অন্তর্বাসের হালকা চিহ্ন ফুটে উঠেছে। অপ্রস্তুত অবস্থায়ও তা দেখে ফেলে অসিত। মেয়েটি বুঝতে পেরেছে কিনা ঠিক বুঝতে পারে না। বুঝতে পারলে বোধহয় আরও অপ্রস্তুত হতো। কার চুল কাটবেন দিদি? জানতে চাই অসিত। আমিই কাটাবো, সময় নেই এখন, পার্লারে যাওয়ার সময় নেই, ওখানে অনেক লম্বা কেউ। বুঝছেন মামা, আসেন কাটেন, আমি বলে দিচ্ছি কিভাবে কাটবেন। বেশি কিছু করতে হবে না, সিম্পল। বলেই একটি খালি চেয়ারে সে বসে পড়ে। স্তম্ভিত হয় অসিত। প্রায় ৩০ বছর ধরে এ পেশায় কাজ করে যাচ্ছে, কিন্তু এই বয়সের মেয়ের চুল সে কখনোই কাটেনি। সে ১০-১১ বছর মেয়েদের মায়েরা তাদের সন্তানদের চুল কাটাতে মাঝে মাঝে তার কাছে নিয়ে আসেন, তাও এখন খুব কম। এখন সব বয়সের মেয়েরাই পার্লারে যায়। সারা শহর জুড়ে ঘাসের মতো বিউটি পার্লার গজিয়েছে। এই মেয়ের হয়েছেটা কি ভাবে অসিত। মাথা খারাপ? তা না হলে এমন পুরুষ সর্বস্ব এক হেয়ার কাটিং সেলুনে এই জমানার ২৩-২৪ বছরের মেয়ে চুল কাটাতে আসে? কি করবে ভেবে পায় না। মেয়েটি ততক্ষণে বলতে শুরু করেছে তার চুলে কিভাবে কাঁচি চালাতে হবে। এমন মেয়েদের চুল কাটতে সে তো কখনো শেখেনি, তেমন যন্ত্রপাতিও তার কাছে নেই, প্রয়োজন হয় না। কারো চুল কাটতে হলে কাস্টমারের গায়ে যেমন এক ফালি কাপড় পেঁচিয়ে দিতে হয়, তেমন পরিষ্কার কাপড়ও তার কাছে নেই। ছেলেদের গায়ে একটা ভাঁজ করা ময়লা অথবা আধময়লা কাপড় জড়িয়ে দিলেই হয়, কিন্তু এমন একজন মেয়ের গায়ে কি তুলে দেবে তা একেবারে বুঝে উঠতে পারে না। আজকের দিনটা এমন কেন ভাবে সে। অভ্যাসের বাইরে, প্রস্তুতির বাইরে, প্রতিদিনের বাইরে অচেনা একটি দিন। মেয়েটিকে দেখে মনে হচ্ছে ধনী ঘরের মেয়ে। ময়লা কাপড় দেয় বা কেমন করে? যদি কোনো কথা শুনিয়ে দেয় তখন মানসম্মান কোথায় যাবে? না, মেয়েটির চুল কাটতে তার ইচ্ছে করছে না। হোয়াটস আপ মামা, আপনি শুনতে পাচ্ছেন না আমি এত কথা বলে যাচ্ছি? দিদি, আপনার গায়ে জড়ানোর জন্য পরিষ্কার কাপড় আমার কাছে নেই, সবিনয়ে বলে অসিত। মেয়েটি হেসে বলে, গায়ে কিছু দিতে হবে না মামা, বেশি কিছু তো না, একটু ছেঁটে দিলেই চলবে। চুলে হাত দিয়ে দেখিয়ে বলে, এই যে এখানে দেখছেন, এগুলো কেটে দিলেই হবে। এ কথা বলে সে হাতের ফোন ও কানের হেডফোন সামনে ঢাউস আয়নার সামনে রাখে। ফোনের দিকে তাকিয়ে অসিত সেটার দাম বোঝার চেষ্টা করে। ইদানিং সে আইফোন বা তার অন্যান্য স্মার্টফোন চিনতে শিখেছে। মেয়েটির কাছে আইফোন, বেশিক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকার অসিতের ফুরসত নেই। মেয়েটি উসখুস করছে, তাড়াতাড়ি কাটতে হবে। আয়নার সামনে রাখা চিরুনি কাঁচি হাতে নিয়ে চুলের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে। অসিত লম্বায় খুব উঁচু নয়, সে কারণে মেয়েটি বসে থাকলেও তার চুলগুলো অসিতের চোখ, নাক, মুখের অনেক কাছে। চুল থেকে অদ্ভুত এক গন্ধ তার নাকে এসে ঢুকছে। চোখ একবার বন্ধ করে গন্ধের আস্বাদটা নিয়ে আবার তাকায় সে। সেই মুহূর্তেই মেয়েটির বোতাম খোলা ফতুয়ার ওপর ভাগে চোখ চলে যায়।
সব বোতাম লাগানো নয়, ফলে তার বুকের খাঁজটি একটি খালের মতো কোনো এক বনের গহীনে চলে গেছে বলে মনে হয়। সেখানে মেয়েটির স্তন দুটো ফেঁপে রয়েছে। অসিত চোখ ফেরাতে পারে না, তবে নিজেকে সামলে নেয় সে। আবারও বলে, দিদি, আমার কাছে একটা পরিষ্কার তোয়ালে আছে, গায়ের উপর চাপিয়ে দিই, চুল পড়তে পারে। তার জোড়াজুড়ি দেখে মেয়েটি মাথা নেড়ে বলে, দেন, তবে মামা তাড়াতাড়ি করেন, যেতে হবে এক জায়গায়। অসিত দ্রুত পেছনের দেয়ালের আলমিরা খুলে ধোয়া একটি সাদা তোয়ালে তার বুকের ওপর মেলে দিয়ে দুকিনার ঘাড়ের ওপর ফেলে রাখে। ভাবে, যাক বাবা, ও দৃশ্য দেখতে হবে না। চুল কাটায় মন দেওয়ার চেষ্টা করে, কিন্তু চুল থেকে ভেসে আসা গন্ধ তো আর রুখতে পারে না। নাক দিয়ে ঢুকে মস্তিষ্কের সমস্ত অঞ্চল ভরিয়ে দিয়ে এক কোণে বৃষ্টিপাতে উন্মুখ একগুচ্ছ মেঘের মতো জমাট বেঁধে থাকে। ইচ্ছে হয় ভিজে যাওয়া বেড়ালের মতো মাথা ঝাড়া দিতে, কিন্তু তাতেও কি এই মেঘ কাটবে? মনে হয় মেয়েটির সাথে কথা বলে মেঘের দলা বের করে দেয়, কিন্তু আবার গন্ধ হারিয়ে যায়, সে ভয় আর কথা বলে না। অসিত সন্তর্পণে কাঁচি চালায়। মেয়েটি হাত তুলে দেখিয়ে দেয়, চোখ বড় বড় করে চুলের দিকে ভালো করে তাকায়। ভুল করা যাবে না, মেয়েটিকে হতাশ করা যাবে না, সুন্দর করে কাটতে হবে। তবুও তার কেশের সুগন্ধ তার মাথা থেকে বেরোয় না। কিছুক্ষণের জন্য অন্য কোথাও হারিয়ে যায় অসিত, অনভ্যস্ত কোথাও। অনেক বছর আগে আয়ুষীর চুলেও এমন গন্ধ ছিল। আয়ুষীকে তার এমন শ্যাম্পু দেওয়ার মুরত ছিল না। সস্তা দরের গায়ে মাখার সাবান আর সর্ষের তেল মাখত। তারপরও তার কেশেও এমনই সুবাস ছিল। একবার তো সে সারা রাত বইয়ের চুলে মুখ ডুবিয়ে রেখেছিল। আয়ুষী কি খুশি! তারও অনেকদিন পরে বলেছিল, সে রাতে সারা রাত নিজেকে রাজরানী মনে হয়েছিল। সকল রমণীর কেশেই কি একই সুবাস থাকে? ভাবে সে, এমন গন্ধ পৃথিবীর আর কিছুতেই যেন পাওয়া যায় না। কি অদ্ভুত, গাঢ়! একবার মাথার ভেতর গেঁথে গেলে পৃথিবীর অন্য সব গন্ধকে ঝেঁটিয়ে বিদায় করে দেয়া যায়। অসিত তার বইয়ের নামটির প্রেমেও মশগুল ছিল অনেকগুলো বছর। আয়ুষী রানী পাল। প্রথম যখন অসিতের বাবা ছেলের জন্য বিয়ে ঠিক করে এসে কনের সম্পর্কে দীর্ঘ বর্ণনা দিচ্ছিলেন, প্রথমে সে জানতে চেয়েছিল আয়ুষী নামের অর্থ কী। বাবা বলতে পারেননি। আয়ুষীর বাবা মাও জানতেন না। নিজের নামের অর্থ কখনো জানতে ইচ্ছে না করলেও স্ত্রীর নাম নিয়ে তার ভালো লাগার অন্ত ছিল না। দুর্গা নদীর ওপারে আয়ুষীদের গ্রাম। বিয়ের রাতেই বউয়ের কাছে জানতে চেয়েছিল তার নামের অর্থ। সেও জানত না, শুধু বলেছিল তার বাবা বলতে পারবে। আয়ুষীর বাবা ছিলেন বাগানকর। ভাড়ায় মালির কাজ করে বেড়াতেন। একবার কয়েক গ্রাম দূরে কাজে গিয়ে বাড়ির মালিকের সাথে আলাপের সময় মালিক তার মেয়ের নাম রেখে দিয়েছিলেন, তবে অর্থ বলে দেননি। অসিত শহরের কলেজে গিয়ে এক শিক্ষকের কাছ থেকে অর্থ জেনে এসেছিল, পূর্ণিমা বা দীর্ঘজীবন। আয়ুষী শব্দের পূর্ণিমা অর্থটি তাকে বেশি আকর্ষণ করেছিল। তারপর অনেক বছর সে আয়ুষীকে আদর করার সময় পূর্ণিমা বলেই ডেকেছে, মাঝে মাঝে নিমা বলেও ডেকেছে। কেমন করে দেখতে দেখতে তাদের মাখামাখির বছরটি পার হয়ে গেল। বছর ঘুরতেই আয়ুষী এক ছেলে সন্তানের জন্ম দিল। বইয়ের আদরে ছেদ পড়ল। আয়ুষীর আর অসিতের দিকে নজর দেওয়ারই সময় নেই, সারাক্ষণ ছেলেকে নিয়ে ব্যস্ত। এমনটি হয়। এই ভেবে অসিত আরও বেশি কাজে মন দেয়। নতুন মুখের জন্য চায় নতুন উপার্জন। সংসার চালাতে হিমশিম খাচ্ছিল সে। ভেবেছিল চুল কাটানোর ব্যবসা ছেড়ে দিয়ে একটি মুদির দোকান দেবে। অর্থের সংকুলান না হওয়ায় সে চিন্তা বাদ দিতে হয়েছিল। ঠিক তখনই দেশে খাবার দাবারের অভাব দেখা দিল। কোথা থেকে যেন তাদের গ্রামে রাত বাহিনী এলো। সবার খাবার কেড়ে নিয়ে যেতে শুরু করল। সব ধানীদের মাঠের ধান রাতারাতি উধাও হয়ে যেতে লাগল। কারো সোনালি ধানে আগুন লাগা শুরু হলো। একদিন শোনা গেল আয়ুষীর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে বলাবলি করল তিনি সংগ্রামে গেছেন। কিসের সংগ্রাম, কার জন্য সংগ্রাম, অসিত তখনও কিছু বোঝে না। শ্বশুরকে খুঁজতে গিয়ে অসিতের সাথে রাত বাহিনীর দেখা হল। তারা তাকেও দলে টানতে চাইল। এদিকে খাদ্যাভ্যাবে তার ও আয়ুষীর শরীর ভেঙে পড়েছে। বউয়ের শরীরে ভাটা পড়েছে। ছোট্ট ছেলেটার জন্য তার বুকে দুধের স্রোত আসে না। অসিত স্ত্রীকে আদর করা ভুলে গেল। রাত বাহিনীর ছেলেরা তাকে দলে ভেড়াতে এতই টানা হ্যাঁচড়া শুরু করল যে তার বাবা জোর করে তাকে পরিবারসহ
শহরে পালিয়ে যেতে বাধ্য করলেন। সে বউপুত্র নিয়ে ঢাকায় চলে এলো। থাকার আর কোনো স্থান না পেয়ে সে রাজধানীর এক বিহারি পট্টিতে আশ্রয় নিয়েছিল। তখন থেকেই এই পট্টিতেই জীবন কেটেছে। পট্টির জীবন সহজ ছিল না। একে তো অসিত অমুসলমান, তারপর গরিব। তার গরিবানা নিয়ে কোনো সমস্যা হয়নি, তবে অমুসলমানিত্ব নিয়ে বেগ পেতে হয়েছে। দেশের বিহারি পট্টিগুলোতে দেশহীন মানুষের বসবাস। কেউ তাকেও দেখে না এদের। পেটের দায় মেটাতে চঞ্চলেরা। কি করবে জানে না, বেশিরভাগ সময় যা খুশি তাই করে। এদের অনেকেই ক্ষুধা মেটাতে চুল কাটানোর পেশা বেছে নেয়। দুঃখ, জড়া, শোক এসব কিছুর মধ্যে থেকেই এক বাঙালি মালিকের সেলুনে চাকরি নিয়ে জীবন চালিয়েছে অসিত। স্ত্রী পুত্রের জন্য অন্ন জোগানোই ছিল তার লক্ষ্য। আর কোনো দিকে তাকায়নি। কষ্টের মাঝেই তার ও আয়ুষীর শরীরে গতি ফিরে এলো। আবারও ভালোবাসাবাসির, আবারও মাখামাখির স্বাদ জাগল। কিন্তু ততদিনে দুজনে একে অপরের কাছ থেকে অনেক দূরে চলে গেছে। রাতে আয়ুষীর গায়ে হাত দিতেই বোঝে তার শরীর ঘুমে ভারী হয়ে আছে, যেন প্রকাণ্ড এক গাছের গুঁড়ি, নাড়ানোই যাবে না। ছেলে তখন এক এনজিওর ফ্রি স্কুলে যায়, ঘুমায় তাদের সাথেই। শহরের স্বামী স্ত্রীদের দেখেছে একসাথে বেড়াতে যায়, ফুচকা চটপটি খায়। তাদের জীবনে এমন বেড়ানো কখনোই হয়নি। পুজো পার্বণেও আয়ুষীকে নিয়ে কোনো মেলায় যেতে পারেনি অসিত। আয়ুষী অভিযোগ করেছে অনেক, ঝগড়াঝাটিও হয়েছে অনেক। তাকে বুঝিয়েছে গরিবের আবার ধর্ম কি, মেলা। তাদের পুরো জীবনটাই সংগ্রামের, কষ্টের। কষ্ট মেনে নিতে বলেছে। আয়ুষীর আর কোথাও ফিরে যাওয়ার সুযোগ ছিল না। তার বাবা সত্যি সত্যি রাত বাহিনীতে যোগ দিয়ে একসময় পুলিশের গুলিতে মারা গিয়েছিলেন। মাও চলে গেছেন অসুখে তার পরপরই। আজ তার দোকানে নাচতে নাচতে আসা মেয়েটি তার মনে কেমন এক স্পৃহা জাগিয়ে তুলেছে। নিজের পৌরুষ বোধ নাড়া দিচ্ছে। কেশের সুবাসে আজ নেশাগ্রস্ত সে। কাঁচি চালাতে পারছে না। আকাঙ্ক্ষায় গলে যাবে বলে মনে হচ্ছে। কোথায় যেন জল বয়ে যাওয়ার কলকল শব্দ কানে আসে। মনে হয় এখনই দোকানের ঝাঁপি বন্ধ করে ছুটে বেরিয়ে যায়। মগজের ভেতর থেকে একটি গাছ লকলকিয়ে খুলি ফুঁড়ে বেরোয়। নিজের নিঃশ্বাস থেকেই কেমন যেন আদর আদর গন্ধ টের পাচ্ছে। বেড়াতে যেতে ইচ্ছে করছে। কার জন্য হচ্ছে এসব? আয়ুষীর জন্য, নাকি এই মেয়েটি এসেছে বলে? মেয়েটি কি তার ভেতরে আয়ুষীর জন্য আদর উস্কে দিল? মেয়েটি কোথায় যেন বেড়াতে যাচ্ছে বলছিল মামা তাড়াতাড়ি কাটেন, এক জায়গায় যেতে হবে। কোথায় যাবে সে? নিশ্চয়ই তো প্রেমিকের কাছে। থাকবেই তো। এ জমানায় সবারই তো প্রেমিক প্রেমিকা আছে। এরা অসিতদের মতো নয়। এরা সবসময়ই প্রেমিক খুঁজে পায়। অসিত ঠিক করে সে এখনই বাড়ি যাবে, আয়ুষীকে নিয়ে বেড়াতে যাবে কোথাও, যেখানে গেলে আয়ুষীকে আদরে ভরিয়ে দিতে পারবে। মেয়েটিকে বলে, দিদি আপনার চুল কাটা হয়ে গেছে, আপনি এখন যান। টাকা দিতে হবে না, আমি আপনার চুলে কিছু করিনি, একটুও কাটিনি।